প্রিয় দর্শক, গ্রিনভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন সরাসরি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মেডিকেল সায়েন্সের নতুন দিগন্ত পিআরপি। অর্থোপেডিক্স চিকিৎসায় পিআরপির ভূমিকা কী, এই বিষয়টি আমরা বিস্তারিত জানব। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম, তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স ও স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল। পাশাপাশি তিনি চিফ কনসালটেন্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি জি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা যেমনটি বলছিলাম যে মেডিকেল সায়েন্সে মানে পিআরপি একটা নতুন সংযোজন, এবং আমরা দেখেছি যে অনেক সময় কাটা ছাড়া, অপারেশন ছাড়া পিআরপির মাধ্যমে অনেক রোগী ভালো হচ্ছে। আসলে আমরা জানতে চাইব যে পিআরপিটা কী। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে, যারা সারা বিশ্ব থেকেই আমাদের দেখছেন এবং শুনছেন। পিআরপি হচ্ছে, এর ফুল ইলাবোরেশন হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। যে প্লাজমা শব্দটা আমরা জানি যে এটা একটা রক্তের একটা অংশ। যে আমরা জানি যে আমাদের যে শরীরের ভিতরে যে ব্লাড আছে বা রক্ত আছে, তার দুই ধরনের কম্পোনেন্ট আছে, একটা সেলুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে রক্তরস। তো তিনটা সেলুলার কম্পাউন্ডের ভিতরে তিনটা সেল আছে। একটা হলো আরবিসি বা লোহিত রক্তকণিকা বলি আমরা, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বলি, আর একটা হলো প্লেটলেট বা অনুচক্রিকা বলা হয় বাংলায়। আর এই তিনটা বাদে রক্তরস একটা তো আছেই। তো তাহলে এই যে প্লেটলেট রিচ প্লাজমা, তার মানে আমাদের রক্তের সেই অংশটা, মানে রক্তরসের সেরকম একটা রক্তরস আমরা তৈরি করি যেখানে প্লেটলেটের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। যেমন রক্তে, সাধারণ রক্তে, ফ্রেশ ব্লাডে যেরকম প্লেটলেটের কনসেন্ট্রেশন থাকে, আমরা যে এই স্পেশাল টাইপের যে রক্তরসটা তৈরি করি, যেটার নাম আমরা পিআরপি বলছি, যে প্লেটলেট রিচ প্লাজমা, এটাতে 2 থেকে 2.5 গুণ বেশি কনসেন্ট্রেশনে প্লেটলেট থাকে। এবং এই যে রক্তরস, প্লেটলেট সমৃদ্ধ যে রক্তরস, এটাই মেডিকেল সায়েন্সের মানে বিভিন্ন পারপাসে ইউজ করা হচ্ছে। এটা থেরাপিউটিক পারপাসে, চিকিৎসার অংশ হিসাবে। সাধারণ মানুষ জানে যে চুল পড়লে, মানে চুল পড়া বন্ধ করার জন্য, অথবা যে চুল পড়ে গেছে, সদ্য পড়ে গেছে অল্প দিনের মধ্যে, সেটা আবার নতুন করে গজানোর জন্য স্কিন স্পেশালিস্টরা বা অ্যাস্থেটিক সার্জনরা পিআরপি ইউজ করে, ব্যবহার করে থাকে। হ্যাঁ, এরপরে অ্যাস্থেটিক সার্জনরা চেহারা সৌন্দর্য বর্ধন করার জন্য, শরীরের বিভিন্ন ধরনের দাগ দূর করার জন্য মুখের পিআরপি ব্যবহার করে। কিন্তু তো আমরা অর্থোপেডিক সার্জনরা আমরা শুরু করছি বাংলাদেশে, যে অর্থোপেডিক্সের অনেক অসুখ আছে, কিন্তু যে মানুষ বলতে যে মানে সমাধান নাই, বাদ ব্যাধি, এগুলো সারা জীবনের অসুখ, ভালো হবে না, এরকম একটা মনে করেন যে একটা প্রচলিত ধারণা ছিল। যেমন এটার ভিতরে আছে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ, যে অস্টিও আর্থ্রাইটিস মানে বলা হতো যে এটা হাঁটুর ক্ষয় শুরু হচ্ছে, তো এই যে ক্ষয়ের যে অসুখটা, এটা ক্ষয় আর মানে বন্ধ হবে না, যেটা হচ্ছে এটা হতেই থাকবে, এটা থামানো যাবে না। এই গরম শেক টেক দিয়ে কোনো পঙ্গুত্বের দিকে যাবে, আস্তে আস্তে মনে করেন যে মানুষ হয়ে যায়। এবং সেটাই কিন্তু ঠিক, সারা বিশ্বে যত অসুখ আছে, যে অসুখগুলো ডিজেবল করে মানুষকে, তার ভিতর মানে 4 নম্বর পজিশনে আছে হলো অস্টিও আর্থ্রাইটিস। যে এবং অস্টিও আর্থ্রাইটিস তো যে কোনো জয়েন্টেই হতে পারে, তবে হাঁটুর মধ্যে যে অস্টিও আর্থ্রাইটিস নেই, এটি সবচেয়ে কমন এবং সবচেয়ে মানে পীড়াদায়ক এবং মনে করেন বিখ্যাত। আমরা এই প্রসঙ্গে আপনার আসবো, ওই অস্টিও আর্থ্রাইটিস নিয়ে আপনার সাথে কথা বলবো। এর আগে আমরা যেটা পিআরপির কথা বলছিলাম, যে আসলে পিআরপি আপনারা বলছেন যে প্ল্যাটলেট রিচ প্লাজমা, মানে যে প্লাজমাতে অনেক গুণ বেশি প্ল্যাটলেট থাকবে। এই প্ল্যাটলেটের প্রতি কেন আকর্ষণ? আমরা কেন অন্য সেলগুলোর কথা বললাম না? এই প্ল্যাটলেটের কাজটা কেমন? হ্যাঁ, রাইট। আমরা জানতাম যে প্লেটলেটের কাজ, মানে বহুদিন থেকে প্লেটলেটের কাজ জানি যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। হ্যাঁ, যে এটা কিন্তু আমরা কোভিডের সময় আমরা দেখি, ডেঙ্গুর সময় আমরা দেখেছি যে এই প্ল্যাটলেট কিন্তু কমে যাচ্ছে এবং প্ল্যাটলেট দেওয়া লাগছে, এবং কিন্তু এবং প্লেটলেট কমে গেলেই, মানে যখন এটা খুব ডেঞ্জারাস লেভেলে কমে যায়, তখনই কিন্তু রক্তক্ষরণ শুরু হয়, স্পন্টেনিয়াস ব্লিডিং শুরু হয় শরীর থেকে। কাজে এই প্লেটলেট হলো, প্লেটলেটের ভিতর যে প্রোটিন আছে, কোগুলেশন ফ্যাক্টর আছে, এগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু মানে এরপরে গবেষণায় মনে করেন যে দেখা গেছে যে প্লেটলেটের ভিতরে শুধু ব্লাড ক্লটিং ফ্যাক্টর না, আরও ফ্যাক্টর আছে, আরও প্রোটিন আছে যেগুলো গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, তো 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে, যে গ্রোথ ফ্যাক্টরগুলো টিস্যু রিপেয়ার এবং রিজেনারেশনে সাহায্য করে। যে আমার শরীরের ভিতর কোথাও কোনো টিস্যু ইনজুরি হয়েছে, তো ওখানে যদি এই পিআরপি দিয়ে দেওয়া যায়, তাহলে সেই টিস্যুর সেলগুলোকে
মানে পিআরপি স্টিমুলেট করে, উদ্দীপ্ত করে, তখন আবার নতুন সেল তৈরি হয়। তো নতুন সেল তৈরি করার মাধ্যমে ওই জায়গাটা রিপেয়ার হয়ে যায়, হ্যাঁ, এবং মানে তার মানে একটা হলো যে রিজেনারেটিভ মেডিসিন, মানে একটা সেলকে রিজেনারেশন করার জন্য প্ল্যাটলেট এখানে মুখ্য ভূমিকা পালন মুখ্য করছে। ভূমিকা পালন এবার যদি আমরা আসি যে আপনার অর্থোপেডিক্স সেক্টরে যে আপনার আসলে মানে এই যে পিআরপির ব্যবহার কোন কোন ক্ষেত্রে? হ্যাঁ, রাইট। আমি কিন্তু বলেছি যে পিআরপি ভিতর যে গ্রোথ ফ্যাক্টরগুলো আছে সেগুলো টিস্যু রিপেয়ার এবং রিজেনারেশনে সাহায্য করে। তো একটা জিনিস যে জানেন যে মানুষের ব্যথা কোথায় হয়, কোনো ক্ষত না হলে কিন্তু ব্যথা হয় না। ক্ষত সেটা মনে করেন যে সেটা হয়তো অ্যানাটমিক্যালি হতে হবে অথবা মানে ফিজিওলজিক্যালি হতে হবে। তো ক্ষত মানে আপনি মনে করেন আমরা পিআরপি কোথায় কোথায় ব্যবহার করি, যেমন অস্টিও আর্থাইটিসে আমরা পিআরপি ব্যবহার করি। তারপর ফ্রোজেন শোল্ডার, আমাদের যে জয়েন্ট যে জমাট বেঁধে যায় ওখানে আমরা মনে করেন যে পিআরপি ব্যবহার করি। আমরা টেনিস এলবোতে পিআরপি ব্যবহার করি, যে আমাদের এলবো জয়েন্টে যে ব্যথা হয় এখানে আমরা পিআরপি ব্যবহার করি। তারপর আরেকটা অসুখ আছে, ধরেন যে গোড়ালির তলায়, হ্যাঁ, যে ব্যথা হয়, যে সকালে ঘুম থেকে ওঠার পরে পা ফেলতে পারে না মাটিতে, হ্যাঁ, মনে হয় যে কাটা বিঁধে আছে, তারপর আস্তে আস্তে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হাঁটতে আস্তে আস্তে মনে করেন যে ব্যথাটা কমে আসতে শুরু করে। এই অসুখটার নাম বলে প্লান্টার ফাসাইটিস। হ্যাঁ, এছাড়া মনে করেন যে আমাদের বড় অংশ, আমাদের এই অর্থোপেডিক্স রোগীদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে লো ব্যাক পেইন, নেক পেইন, এই সমস্যাগুলো নিয়ে আসে। এইগুলোতেও যেখানে মনে করেন যে সার্জিক্যাল ইন্ডিকেশন নাই, সব রোগী তো আর মনে করেন সব কোমর ব্যথা রোগীর কিন্তু সার্জারি লাগে না। আমি বিভিন্ন সময় বলেছি, এবং এটা একটা গবেষণায় দেখা গেছে যে 100 জন যদি কোমর ব্যথা রোগী হয় তাহলে 90 জনেরই অপারেশন ছাড়া চিকিৎসা হয়, আর 10 জনের হয়তো অপারেশন লাগে। তো এই যে অপারেশন যাদের লাগে না, এটা বিশাল জনগোষ্ঠী, 90% পেশেন্ট। এই পেশেন্টগুলোর তাহলে কী চিকিৎসা? এই পেশেন্টগুলোর যে বিভিন্ন রকমের চিকিৎসা আছে, তার ভিতর হলো এই এপিডুরাল পিআরপি হলো একটা, মনে করেন যে আমরা যদি এপিডুরাল পিআরপিতে আসি তার আগে আমি কিছু কথা বলি। যেমন ধরেন আপনি যে ব্যাক পেইন বা পিএলআইডি যেটা বলছিলেন আপনি, সার্ভাইকাল স্পন্ডালাইসিস, ফ্রোজেন শোল্ডার, আমরা কি করি? আমরা তো ব্যথার ওষুধ সেবন করে যাচ্ছি, ব্যথার ওষুধ, কিন্তু এটা তো কমছে না। এবং এই ব্যথার ওষুধ সেবন করার ফলে, দীর্ঘদিন সেবন করার ফলে দেখা যাচ্ছে কিডনি বিকল হয়ে যাচ্ছে। অনেকেই কিন্তু একটা হতাশায় পড়ে যাচ্ছে, কি করব। মানে সবাই কিন্তু এখন মোটামুটি আপনাদের এই মিডিয়ার কল্যাণে, আপনাদের মাধ্যমে কিন্তু জেনেছে যে আসলে ব্যথার ওষুধ সবসময় খাওয়া ঠিক না, ব্যথার ওষুধ খেলে কিডনি বিকল হওয়ার একটা ঝুঁকি থাকে। তো এখন মানুষ করবে কি? তো ব্যথার ওষুধ না খেলে ব্যথা যাচ্ছে না। তো এটা কি আসলে আবার কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন আপনারা বলেন যে সার্জারি, আবার কিছু পেশেন্ট আছে তারা সার্জারি করতে চায় না। তো সেই ক্ষেত্রগুলোতে আসলে আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে কেস সিলেকশন, মানে আপনাদের যে ইন্ডিকেশন, আপনারা কিভাবে, প্রত্যেকটা রোগীকেই তো আর আপনারা পিআরপি দেবেন না, কোন কোন ক্ষেত্রে পিআরপি দেবেন, তার মাত্রাগুলো কি, তার ক্রাইটেরিয়াগুলো কি? রাইট। এটা কি আমরা মানে আপনি স্পাইনের রোগীদের সম্পর্কে, আমি যদি ডিস্কের কথাই বলি, যেটা আপনার বেশি হয়ে থাকে, আমরা একটা একটা করে আসি। যে আমরা ডিস্কের কথা যদি আমরা বলি, ডিস্কের কিন্তু মনে করেন যে কয়েক ধরনের আছে, যে জাস্ট সিম্পল প্রোট্রুশন, যে অল্প একটু ডিস্ক মানে তার জায়গা থেকে বেরিয়ে আসছে, হ্যাঁ, এটা যদি আমরা মাইল্ড বলি। তারপর এই মাইল্ড ডিস্ক প্রোলাপসের কিন্তু কোনো অপারেশন লাগে না। তো অপারেশনও লাগে না, আবার সেই মাইল্ড ডিস্কটা যেহেতু সবসময় নার্ভ রুটকে একটা প্রেশারের মধ্যে রাখতেছে, ইরিটেট করতেছে, তো তাহলে এইটা অনেক সময় ওষুধও ভালো হতে চায় না। আবার ওষুধ আপনি দিবেন, মানে পেইন কিলার যদি খুব লম্বা সময় আমরা খাই, তাহলে এটা কিন্তু কিডনি ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাহলে সেই রোগীর ক্ষেত্রে কিন্তু মানে পিআরপি ভালো কাজ করে। পিআরপি কী কাজ করে? যে পিআরপির ভিতরে আমরা জানি যে এটা প্লেটলেটের ভিতরে একটা সেল আছে কিন্তু, যে অন্যান্য থেকে আসে, যে মেগাক্যারিওসাইটস। এই মেগাক্যারিওসাইটসে বড় সাইজের প্লেটলেট, এইটার কিন্তু কিছু ফ্যাগোসাইটিক রোল আছে। তো আমরা দেখেছি যে আমি পিআরপি দেওয়ার আগে রোগী এমআরআই করে আসছে, আমরা দেখেছি যে ওই তার অ্যানুলাস ফাইব্রোসিসটা মনে রাপচার হয়ে নিউক্লিয়াস পালপোসাসটা বেরিয়ে এসে দুই পাশের নার্ভ রুটকে চাপ দিচ্ছে এবং স্পাইনাল কর্ডকেও চাপ দিচ্ছে। 3 কোর্স পিআরপি দেওয়ার পরে 4 মাস পরে আমরা আবার এমআরআই করেছি। আমরা দেখেছি যে নার্ভ রুটটা আগে দেখা যেত না, ভিজিবল ছিল না, সেই নার্ভ রুটটা আবার দেখা যাচ্ছে। তার মানে এখানে আমরা মানে বুঝতে পারি যে নিশ্চয়ই এই মেগাক্যারিওসাইটস, এই ধরনের সেলগুলো ওই নিউক্লিয়াস, মনে করেন যে নিউক্লিয়াস পারপোসাস যে অংশটা আছে, যে এটা যেহেতু সফট, এটাকে নিশ্চয়ই ইনগাল্প করে ফেলেছে। ইনগাল্প করে ফেলার পরে নার্ভ রুটের কিন্তু প্রেশার কমে গেছে এবং এমআরআইতে নার্ভ রুটটা কিন্তু ভিজিবল হচ্ছে। কাজেই এই যে মাইল্ড পিএলআইডির ক্ষেত্রে পিআরপি দিলে, এখানে পিআরপি কিছু শেভিং করে ডিস্কের সাইজ কিছু মনে করেন যে কমে যায়, কিন্তু যার ফলে রোগীরা কিন্তু মানে পেইন আরোগ্য লাভ করে।
এরপরে মনে করেন যে আরেকটা আছে মডারেট টাইপ অফ ডিস্ক, যে মাইল্ডের চেয়ে মাঝামাঝি। আরেকটু বেশি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনার অপারেশনের চান্স আছে 50-50। 50-50 মানে কি, যে 50% ক্ষেত্রে সম্ভাবনা আছে যে আপনার অপারেশন ছাড়া আপনি মনে করেন ভালো হবেন, আর 50% চান্স এঁকে যায় যে আপনার সার্জারি লাগবে। তাহলে এই রুগীগুলোও কিন্তু আমরা পিআরপি দিয়ে কিন্তু মনে করেন যে তারা আরোগ্য লাভ করতেছে, ভালো হয়ে যাচ্ছে। এরপর আরেকটা গ্রুপ আছে হিউজ ডিস্ক প্রলাপস, severe সিভিয়ার পর্যায়ে আছে। কম্প্রেশন। হ্যাঁ, সিভিয়ার কম্প্রেশন। তো এই রুগীগুলো কিন্তু মানে পিআরপি দিলে ভালো হচ্ছে না, এদের সার্জারি লাগে। কিন্তু তার মধ্যেও দু একটা রুগী আছে, যেমন একবার আমার ফরিদপুর থেকে এক পুলিশ সদস্য আসলেন, যে যার হিউজ ডিস্ক প্রলাপস, আমি তার অপারেশন ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না, কিন্তু সে এই অপারেশন করতে চায় না, ভয় পায়, অথবা তার পয়সা কড়িও কম। তো তখন সে আমার ভাতিজাকেই করেছে যে একটু স্যারকে রিকোয়েস্ট করেন না, স্যার যে ইঞ্জেকশন দেয় ওই ইঞ্জেকশন আমাকে একটা দিয়ে দিক। তো আমি শেষে বললাম যে এই ইঞ্জেকশন দেওয়ার পক্ষে না আমি, কারণ আপনার ক্ষেত্রে এই ইঞ্জেকশন কাজ করবে বলে আমি মনে করছি না। তারপর আপনি যেহেতু চাচ্ছেন এবং খুবই চাচ্ছেন, আরেকজন সুপারিশকারী নিয়োগ করেছেন, তা আমরা তাকে পিআরপি দিলাম। পিআরপি দেওয়ার পরে মানে ড্রামাটিক্যালি তার পেইন কমে গেছে। তখন সে আরও পরপর 1 মাস পরপর আরও 2 কোর্স নিয়েছে, এবং আমি আর পরে খবর জানি না, সম্ভবত ভালোই না, আছে। তাহলে দেখা যাচ্ছে পিএলআইডির ক্ষেত্রে তো আসলে একটা পর্যায়ে আছে যখন নার্ভ রুট ইনভলভ হয়ে যায়, ব্লাডার বাওয়েল ইনভলভ হয়, তখন তো সেটা সার্জারি করে বিকল্প সেইটা থাকে না। surgery must। কিন্তু এর আগ পর্যন্ত পিআরপি কিন্তু একটা ভালো ভূমিকা রাখে। ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমরা যদি আসি এবার সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, এটার রোগী সংখ্যা কিন্তু অনেক বেশি, যে ঘাড় ঘোরাতে পারছে না, হঠাৎ করে ঘাড়ে টান লেগে গেছে। তো এই সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বা পেইনটা হাতের দিকে চলে আসতেছে, এই ক্ষেত্রে পিআরপি কিভাবে কাজ করবে? রাইট, আমি যে কথা বলেছি এই ক্ষেত্রে সেটাও প্রযোজ্য। এবং যে ভাই আপনি জানবেন যে সার্ভাইকাল স্পাইন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমি তো শিক্ষক মানুষ, আপনিও শিক্ষক, আমিও শিক্ষক, আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে সার্ভাইকাল স্পাইন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, বিকজ আমরা এমআরআই করে দেখি যে অনেক রুগীর এইরকম ডিস্ক এবং এইরকম মাইলোপ্যাথি কম্প্রেশন, তার যে স্পাইনাল কর্ড একেবারে সরু সুতার মধ্যে হয়ে গেছে সার্ভাইকাল স্পাইনে। সেই রুগীরে জিজ্ঞেস করি আপনার ঘাড়ে কোনো ব্যথা নাই, তো বলছে না কোনো অসুবিধা নাই। আবার হয়তো ছোট্ট একটু ডিস্ক আছে একজন মহিলার, কিন্তু সে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছে, তার হাত মনে হচ্ছে যে মনে করেন যে ছিঁড়ে যাচ্ছে, নড়তে কেটে পারছে না। মনে করেন যে ছিঁড়ে যাচ্ছে, শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সে নিজে ঘুমাইতে পারছে না, তার হাজব্যান্ডের ঘুমাচ্ছে না, পাড়া পড়শি ঘুম নষ্ট, মনে করেন যে কান্নাকাটির জন্য, কিন্তু তার ডিস্কটা খুব সামান্যই ডিস্ক। হ্যাঁ, তো এই যে বলি আনপ্রেডিক্টেবল, যে সিমটমটা এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রেজেন্ট করে। তবে এই সার্ভাইকাল স্পাইনের ক্ষেত্রে যেগুলো ছোট ডিস্ক, হ্যাঁ, এবং আমার অনেক রুগী কিন্তু মনে করেন সার্ভাইকাল এপিডুরাল পিআরপি দিয়ে মনে করেন যে ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই কথা আমি বলতে চাই যে বাংলাদেশে এখন পর্যন্ত মানে স্পাইনে এপিডুরাল পিআরপিটা মানে শুধু আমি ইউজ করছি। আমি এর আগেও টেলিভিশনে বলেছিলাম, এবং আমার মানে ফেসবুক পেজেও আছে। অন্যরা স্টেরয়েড দেয়, কেউ কেউ ওজন থেরাপি দেয়, ওজন সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এপিডুরাল স্টেরয়েড আমিও আগে দিতাম যখন পিআরপি টেকনোলজি আমার কাছে ছিল না, তখন ওই স্টেরয়েড দিয়ে মানে একটা গ্রুপ কিন্তু মনে করেন আরাম পেত। কিন্তু স্টেরয়েডের একটু অসুবিধা হলো এই যে স্টেরয়েড দিলে ওখানে অ্যাডেশন হয়, ফাইব্রোসিস হয় কিছু, হ্যাঁ, স্টেরয়েডের মনে করেন সাইড এফেক্ট হিসেবে। তখন এই রুগীটা যদি আবার অপারেশন লাগে, তাহলে অপারেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সার্জনের জন্য খুব কষ্টকর হয়ে যায়। আর অপারেশন যখন ডিফিকাল্ট হয়ে যায় তখন টিস্যু ডিসেকশন করা তো কঠিন, ওই সময় কিন্তু অনেক সময় নার্ভ রুট বা একটু ডুরামেটার একটু টেয়ার হয়ে যায়, মানে এরকম একটু কমপ্লিকেশন না, হয়ে কিন্তু যায়। এখানে যদি আমরা আসি যে স্টেরয়েডটা আসলে আমরা ব্যবহার করতে ডিসকারেজ করি, যে স্টেরয়েডের কিন্তু আমরা জানি যে স্টেরয়েড কোনো ক্ষেত্রে যখন লাইফ সেভিং তখন তো প্রয়োজন হয়েই পড়ে। কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে যারা স্টেরয়েড দিয়ে আরাম পায়, যেমন একটা অ্যাজমার পেশেন্ট, সে স্টেরয়েড খেলে ভালো থাকে, সে অন্য ওষুধ না নিয়ে শুধু স্টেরয়েডই খেতে থাকে, কিন্তু এটা তো তার কিডনির জন্য ঝুঁকি হয়ে যায়, তার মুখ ফুলে যায়, হাতে পায়ে পানি আসে, কিডনির জন্য কমপ্লিকেশন ঝুঁকি। হয়। তো এরকম ভাবে যে আপনাদের অর্থোপেডিক্স ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনারাই দিতেন স্টেরয়েড ইনজেকশন দিতেন, এবং এই স্টেরয়েড ইনজেকশনের কিছু কিছু জটিলতাও থাকে, এবং রুগী কিন্তু স্টেরয়েড দেওয়ার পর ম্যাজিকের মতো ইমপ্রুভ করে যায়, কিন্তু 1 মাস 2 মাস বা 3 মাস পরে রুগী কিন্তু আবার পেইন ফিরে আসে। তখন দেখা যায় কি ওই রুগী স্টেরয়েডের প্রতি ডিপেন্ডেন্সি গ্রো করে, তখন সেই স্টেরয়েড আর চলতে পারে না, এবং একটা পর্যায়ে গিয়ে স্টেরয়েডের কাজ করে না। তো সেক্ষেত্রে স্টেরয়েডে তো সাইড ইফেক্ট অনেক বেশি, জটিলতা বেশি, কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু পিআরপি তো একটা সেফ, এটা তো কোনো মেডিসিনও বলবো না, যে পেশেন্ট সেই পেশেন্টের ব্লাড থেকেই আপনারা তার পিআরপি এটা একটা ন্যাচারাল রেমেডি বলা যায়, ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে সার্ভাইকাল স্পন্ডোলাইসিস আপনি বলছেন যে এটা চমৎকার রোল। যেমন আমি একটু বলতে চাই যে আপনি বলছেন ফ্রোজেন শোল্ডারও কাজ করে, ফ্রোজেন শোল্ডার বা টেনিস এলবো,
এই ক্ষেত্রেগুলো আসলে কিভাবে কাজ করে বা আপনারা কি করে থাকেন, কি প্রসিডিউরে এই ইনজেকশন পুশ করে থাকেন? জি জি আপনি একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যারাইজ করেছেন এবং এই বিষয়ে আমি কিছু বলতেই চাই। স্পেশালি আমি দেখি যে ইদানিং আমাদের অর্থোপেডিক সার্জনরা অনেকেই আছে যে তার ফার্স্ট প্রেসক্রিপশনে সে একটা স্টেরয়েড দিয়ে দিল, যে 7 দিন বা 10 দিনের স্টেরয়েড দিয়ে দিল। তো রুগী কি করে, রুগী যখন ওই 10 দিনে তো খুব আরাম পায় শুরুতে, যে ভালো একজন ডাক্তার দেখাচ্ছি, খুব আরাম হচ্ছে চিকিৎসা, হ্যাঁ, কিন্তু ওই 10 দিন পরে দেখে যে তার ব্যথাটা আগে যেরকম কমছিল ওই রকম আর কমছে না। তখন সে সার্চ করে যে ওই ওষুধটা তো বাদ পড়ছে, তাহলে ওই ওষুধটা তো খুব ভালো কাজ করছে। তখন রুগী কি করে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই ওই ওষুধটা আবার মনে করেন যে কিনে খায়। এবং এর ফলে ওই যে আপনি বললেন যে কিডনি বিকল হওয়া, হাড়ের যে ক্ষয়, অস্টিওপোরোসিস, এগুলো হতে থাকে। এবং একটা খুবই জটিল এবং দুর্ভাগ্যজনক অসুখ হলো এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি হিপ জয়েন্ট। হ্যাঁ, এই এভিএন ডেভেলপ করে। তখন হিপ জয়েন্ট কিন্তু এভিএন যদি হয়ে যায় তাহলে সেটা কিন্তু এখন পর্যন্ত স্টাবলিশের চিকিৎসা কিন্তু মনে করেন যে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। কাজে এটা কিন্তু খুবই একটা মনে করেন যে কঠিন একটা বিষয়। মেডিকেল সায়েন্স তো অনেক এগিয়ে যাচ্ছে, এখন তো অনেক চিকিৎসায় কিন্তু অনেক মেরুকরণ হয়েছে, অনেক আপডেট হয়েছে। যেমন আমরা যদি ক্যান্সার চিকিৎসার কথা বলি, টার্গেটেড কেমোথেরাপি, স্পেসিফিক থেরাপি, একদম স্পেসিফিকভাবে ট্রিটমেন্ট আসছে এবং কিন্তু ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। কাজেই এখন তার পিছনে তাকারও কোনো পথ নেই, সামনের দিকে এগোতে হবে। তো আমরা যদি পিআরপির কথাই বলি, যে পিআরপির আপনি কীভাবে পিআরপিটা আসলে পুশ করে থাকেন এবং এটা অ্যাকুরেসি কীভাবে হয়, যার আমরা যেমন একটা ইনজেকশন পুশ করার জটিলতা হয় বা কোনো ইনজুরি হতে পারে কিনা বা কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা পিআরপির ক্ষেত্রে। এখন দেখেন পিআরপি আমরা কোথায় কোথায় দেই। একটা হলো যে কোনো ইনজুর্ড টিস্যু যদি হয়, যে কোনো মাসল ইনজুরি হয়েছে, তাহলে ওইখানে একেবারে টার্গেটেড দিতে হলে মনে করেন যে ওই মাসকুলো স্কেলিটাল যে সোনোগ্রাফি আছে অথবা প্রোব আছে যে সমস্ত, তো এইগুলোর হেল্প নিয়ে হয়তো দেওয়া যেতে পারে। কিন্তু এই টেকনোলজি তো সবার কাছে নাই, সবাই মাসকুলো স্কেলিটাল সোনোগ্রাফি আমরা জানি না বা জানেও না অনেকে। তো কিন্তু জয়েন্টের ক্ষেত্রে বা এপিডুরাল স্পেসের ক্ষেত্রে যারা এই প্রসিডিউরগুলো করে থাকেন তারা এগুলোর সাথে অভ্যস্ত। কাজেই নি জয়েন্টে কোন জায়গা দিয়ে ইনজেকশন দিলে ফাঁকের মধ্যে চলে যাবে জয়েন্টের ভিতরে, এটা যারা ইনজেকশন দেন এরা আমরা অর্থোপেডিক সার্জন, আমাদের কাছে কিন্তু এটা একটা ইজি প্রসিডিউর। কাজে আমরা যখন মনে করেন যে জয়েন্টের ভিতরে করে দিয়ে দিই, কয়েকটা পজিশন আছে। একটা হলো নিকে ফ্লেক্স করে দেওয়া যায়। নিকে আমরা ফ্লেক্স করে আমাদের প্যাটেলারের নিচে যে প্যাটেলার টেন্ডনটা, এই প্যাটেলার টেন্ডনের দুই পাশেই মিডিয়ালি এবং ল্যাটারালি দুইটা গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে আমরা মনে করেন যে ঢুকে যাই। কাজে স্মুথলি যাই, এখানে কোনো ইনজুরির চান্স কিন্তু নাই। হ্যাঁ, তো এখন এখানে আমরা পুরো জয়েন্টের ভিতরে তাহলে ওষুধটা কিন্তু ছড়ায় পড়লো। তাহলে অস্টিওআর্থাইটিসটা বা কার্টিলেজটা পুরো জয়েন্টের কার্টিলেজই তার আক্রান্ত হয় আর্থাইটিসের ক্ষেত্রে, তাহলে সে পুরো জয়েন্টের উপরে কিন্তু মনে করেন যে কাজ করে। আবার এপিডুরাল স্পেসের ক্ষেত্রে এইটা খুবই সফিস্টিকেটেড টেকনিক, যেমন অনেক অ্যানেস্থেটিস্টরাও কিন্তু স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিতে পারেন, কিন্তু তারা এপিডুরাল মনে করেন যে দিতে পারেন না, হয়তো মনে করেন প্রথম জীবনে শেখা হয়নি। কিন্তু যারা এক্সপার্ট এরা কিন্তু মনে করেন যে স্মুথলি চলে যায়, এমন কোনো অসুবিধা হয় না। শুধু একটাই অসুবিধা, যে যদি ডুরাটা পেয়ার্স হয়ে যায় তাহলে এই যে আমরা যে পিআরপিটা ঢুকলাম, তো পিআরপির ভিতরে যে একটু অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর আছে, এইগুলো একটু সিএনএসকে একটু ইরিটেট করে, এইটা একটা মনে করেন যে কমপ্লিকেশন। আর এছাড়া কিন্তু মনে করেন যে কমপ্লিকেশন নাই, আমরা যেখানে দিতে চাই ওখানে কিন্তু পুশ করতে পারি পিআরপিটায়। আর আমি আরেকটা কথা বলতে চাই যে ভাই, যে এই যে আপনি বলেছেন যে বিজ্ঞান তো এখন এগিয়ে যাচ্ছে, এখন তো সামনে এগিয়ে যাওয়ার জিনিস। যে আগে আমার কাছে যখন পিআরপি টেকনোলজি ছিল না, আমি তখন স্টেরয়েড ইউজ করতাম এবং স্টেরয়েডের কিছু সাইড ইফেক্ট আছে। ওই যে আপনি বলছেন যে ভালো লেগে গেল, অসুখটা কিন্তু অ্যাগ্রেসিভ, যে অসুখটাই হচ্ছে, তো স্টেরয়েড দিলে 1-2 মাস ভালো থাকে, তখন রুগী আরাম পাওয়ার জন্য আবার ডাক্তারের কাছে যায়, আবার পানি বের করে আবার স্টেরয়েড দেয়। তো এর ফলে কিন্তু তার অসুখটা অ্যাগ্রেসিভ, যে তার আস্তে আস্তে ক্ষয় হচ্ছেই। তো তখন ক্ষয় অসুখের কারণেই কিন্তু অ্যাগ্রেসিভ ডিজিজের কারণেই কিন্তু সে ডিজেবল হয়ে যাচ্ছে, কিন্তু পরে তার আত্মীয় স্বজন মনে করছে যে এই বারবার ইনজেকশন দিয়েই কিন্তু এই জয়েন্ট আরও নষ্ট হয়ে গেল। সেজন্য আমরা যখন ইনজেকশনের কথা বলি, এখন আমাদের রুগীদের অনেক সময় মোটিভেশনে কোনো অসুবিধা হয় আমাদের, তখন তারা বলে এই ইনজেকশন দিলে নাকি আর অন্য কোনো কাজই করে না, আস্তে আস্তে নাকি ক্ষতি হয়ে যায়। তো তারা সেই যে রিপিটেড স্টেরয়েড ইনজেকশন দেওয়ার এই উদাহরণগুলো ধরে না। এছাড়া কিন্তু আসলে কিন্তু পিআরপি কিন্তু ওইরকম পিআরপির কোনো ক্ষতি নাই, যে অ্যাটলিস্ট আপনার যদি কাজ না করে তাহলে কোনো ক্ষতি হবে না। তো পিআরপি অবশ্যই কাজ করবে। শুধু আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে জয়েন্ট পিআরপির ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে মনে করেন যে
একটু ভালো রেজাল্ট না পাওয়ার আশঙ্কা, সেটা হলো কারো যদি ডায়াবেটিস থাকে, সেটা যদি আনকন্ট্রোল থাকে, সেটা তো কারো সব যদি রোগীর ক্ষেত্রেই। গাউট থাকে, ইউরিক অ্যাসিডটা লেভেল হাই থাকে, তাহলে তাকে পিআরপি নেওয়ার সঙ্গে সঙ্গে তার ইউরিক অ্যাসিড কমানোর জন্য যে মনে করেন এডিসিন, ফেবুস্ট্যাট বা এরকম এজলোরিক, এই জাতীয় ওষুধগুলো কিন্তু সাথে সাথে না, দিতে হবে। আপনি যেটা বলছেন যে স্টেরয়েড প্রসঙ্গে আমরা তো বলতেই পারি, স্টেরয়েড ইটসেলফ তো আপনার অস্টিওপোরোসিস করে, হাড়ের ক্ষয় করে। আপনি Exactly. কিন্তু ওইখানে কিন্তু আপনি স্টেরয়েড দিচ্ছেন, সেটা তো সাময়িকভাবে সে আরাম পাচ্ছে ঠিকই, কিন্তু তার তো যে রোগটা বা যে প্রসেসটা, যে ক্ষয়ের যে প্রসেস, সেটা কিন্তু চলছে। গোড়া থেকে বন্ধ হচ্ছে না। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ আপনি বলেছেন যে এভাস্কুলার নেক্রোসিস হয়ে যায় অনেক সময়। তো এই এভাস্কুলার নেক্রোসিসে আপনি বলছেন আসলে আপনাদের যে বর্তমান ট্রিটমেন্ট প্রোটোকল, হিপ রিপ্লেসমেন্ট বা এরকম অপারেশন, তো সেক্ষেত্রে এখানে কোনো পিআরপি রোল আছে কিনা এভাস্কুলার নেক্রোসিসের ক্ষেত্রে, খুব সংক্ষিপ্ত আকারে? অবশ্যই পিআরপি রোল আছে। আমি অ্যাভাস্কুলার নেক্রোসিসের ক্ষেত্রে আমরা ওই অ্যাভাস্কুলার নেক্রোসিসের 4টে স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4। তো স্টেজ 1, 2, 3 এই ক্ষেত্রে আমরা পিআরপি দেই। তবে আমরা আগে শুধু ইন্ট্রা-আর্টিকুলার পিআরপি দিতাম জয়েন্টের ভিতরে, আমাদের অনেক রোগী ভালো হতো, আবার মনে করেন যে কেউ জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি লাগতো। এখন আমরা এর সাথে লেজার যোগ করেছি, যে আমরা লেজার দিয়ে মাল্টিপল পাংচার করি, এরপর পিআরপি দিই, যাতে পিআরপিগুলো মনে করেন যে ফিমোরাল হেডের ভিতরে ঢুকে যেতে পারে এবং ওখানে নিওভাস্কুলারাইজেশন, অর্থাৎ নতুন করে ব্লাড ভেসেল তৈরি করতে পারে। আমরা এভিএন জানি যে রক্ত সাপ্লাই বন্ধ হয়েই এভিএন হয়, অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়। তো পিআরপির এক্ষেত্রে মনে করেন যে রোল আছে। আমরা কাজ করছি, গবেষণা করছি, আমাদের ডাটা একজন দর্শক আমাদের সাথে আছে, আমরা ফোন করতে নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে সমস্যার কথাটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাতের কনিতে মাসাল পেন। হাতের কনুইতে মাসল পেইন কতদিন থেকে? অনেক দিন যাবতই, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। 1.5-2 মাসে কোনো ব্যথা পেয়েছিলেন না এমনিতেই পেইন না, হয়েছে? কোনো ব্যথা পাই নাই। ব্যথা পাননি? আচ্ছা, আপনার বয়স কত? 46। জি, প্রফেসর শহীদুল, ওনার হাতের কনুইতে মাসলে ব্যথা, এবং উনি আসলে খুব সংক্ষিপ্ত আকারে আপনি যদি একটু উত্তরটা দিয়ে দিতেন, আমরা জি, অনুষ্ঠানটা শেষ মানে করতে এটা শুনে আমার কাছে মনে হচ্ছে হয়তো টেনিস এলবো হবে, আমি যেটা বলছিলাম, অথবা মনে করেন যে কারো ক্ষেত্রে মানে গলফার এলবো হতে পারে। তো টেনিস এলবো হলে আমরা তো ডায়াগনোসিস করি, একটা এক্সরে করতে দিই, সুগার লেভেল করতে দিই, হ্যাঁ, অনেক সময় ইউরিক অ্যাসিডও করতে দিই। ডায়াগনোসিস যখন আমরা মনে করেন যে ক্লিনিক্যালি প্লাস ইনভেস্টিগেশন করে কনফার্ম হয়ে যাই, তো তখন আমরা শুধু ওষুধে কাজ হয় না, এটার জন্য কিছু মানে আমরা ইনজেকশন ইউজ করি, মানে লোকাল পিআরপি ইনজেকশন ইউজ করি। জি, প্রফেসর ডাক্তার শহীদুল, নিশ্চয়ই যে দর্শক প্রশ্ন করেছেন ওনার উত্তর উনি পেলেন। একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ডায়াগনোসিসটা কনফার্ম করা। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা জানলাম পিআরপি নিয়ে। এই পিআরপি চিকিৎসায় অর্থোপেডিক্সের একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমার মনে হয় যারা এই অর্থোপেডিক্সের বিভিন্ন বাত, ব্যথা, সার্ভাইকাল স্পন্ডালাইসিসে ভুগছেন, তাদের জন্য পিআরপি একটা ভূমিকা রাখবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।